আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি চাইছেন? তিনি যুদ্ধ শুরুর আগে একরকম কথা বললেন, মাঝখানে এসে একরকম কথা বললেন। আজকে যুদ্ধে প্রায় 10 দিন হয়ে গেল, আপনাদের সামনে যখন কথা বলছি তখন ট্রাম্প বলছেন যে তিনি দ্রুতই ইরান যুদ্ধের সমাপ্তি চান। আসলে কি ঘটছে এটা নিয়ে আজকের আলোচনা, শেষ পর্যন্ত সাথে থাকবে। যুদ্ধ শুরুর আগে এই শনিবারের আগের শনিবার ট্রাম্প বলেছিলেন তিনি ইরান আক্রমণ করতে চান। বেসিক্যালি তার আক্রমণের মধ্য দিয়ে ইরানের যে শাসক গোষ্ঠী তাদের দুর্বল করে দিতে চান এবং সেই দুর্বলতার সময়ে ইরানের জনগণ বিদ্রোহ করে তারা সরকার পতন ঘটাবে। অনেকটা রেজিম চেঞ্জের একটা প্ল্যানের কথা বলেই তিনি যুদ্ধ শুরু করেছিলেন। ওদিকে যুদ্ধ বা সংঘাত যেটাই বলি শুরু করেছিলেন বেসিক্যালি ইসরায়েল, পাশাপাশি আমেরিকাও শুরু করেছে। কিন্তু ওই যে ইরানের সরকারকে দুর্বল করে ভেতর থেকে বিদ্রোহ ক্রিয়েট করে রেজিম চেঞ্জ, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এই আকস্মিক এক আক্রমণে যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ প্রায় 46 জন শীর্ষ বিভিন্ন সংস্থার প্রধানরা নিহত হয়। তখন ট্রাম্প মনে করেছিল যে এইবার বোধহয় ইরানের সরকার ভেঙে পড়বে, বাট ইট ডিডন্ট হ্যাপেন ইন দ্যাট ওয়ে। এত এত শীর্ষ নেতা মারা যাওয়ার পরেও ইরান কিন্তু কলাপস করেনি, যেটা সিআইএ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু ট্রাম্পকে আগেই এই রিপোর্টটি দিয়েছিল। তারা গোয়েন্দা প্রতিবেদনে বলেছিল যে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হলেও যে ইরানের সরকার ভেঙে পড়বে বা যুদ্ধে ক্ষান্ত দেবে সেটা না, বরং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারে। এবং ইরানের যে বর্তমান যে অবস্থা তাতে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টটাই আসলে বাস্তবায়িত হচ্ছে। শুরু করলেন তিনি রেজিম চেঞ্জের একটা সম্ভাবনা দিয়ে এবং তিনি বললেন যে তিনি ইরানের সাথে মিলে একটা গ্রহণযোগ্য নেতা তৈরি করবেন। তার মাথায় সবসময় ভেনিজুয়েলা মডেল কাজ করেছে, যে ভেনিজুয়েলা যেমন মাদুরো চলে গেছে, সেখানে ভাইস প্রেসিডেন্টকে দিয়ে এখন মোটামুটি একটা সরকার তিনি ভেনিজুয়েলায় রেখেছেন, যারা মার্কিন স্বার্থ রক্ষা করছে বলে অনেকেই বলছেন। তো সেরকম একটা প্ল্যান কিন্তু ট্রাম্পের ছিল যে ইরানেও তিনি তাদের পছন্দের একটা সরকার বসাবেন, বাট ইট ডিডন্ট হ্যাপেন। আবার আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী, তারা আবার দুজনে দুরকম কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ইরানের যে পারমাণবিক ক্ষমতা আছে সেটাকে ধ্বংস করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী বললেন তাদের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে সেটাকে নষ্ট করা হবে এবং এর মধ্য দিয়ে তারা ইরানকে দুর্বল করে দেবে। আবার এই শুক্রবার ট্রাম্প এসে বললেন যে ইরান যতক্ষণ আত্মসমর্পণ না করবে ততক্ষণ যুদ্ধ চলবে এবং এই আত্মসমর্পণের এই থ্রেট, যুদ্ধবিরতির আলোচনায় এসব ইরান কিন্তু বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং ইরান আক্রান্ত হয়ে এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন যে সামরিক স্থাপনা আছে সেখানে আক্রমণ করছে, যেসব হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছে সেই সব হোটেলে আক্রমণ করছে। অর্থাৎ যুদ্ধটা কেবলমাত্র ইরানের ভূমিতে সীমাবদ্ধ নেই। আবার ট্রাম্প যখন বলেন যে এই শিয়া নেতৃত্বকে তিনি মানে ধ্বংস করে তিনি নতুন নেতৃত্ব আনবেন, ইরানে কিন্তু শিয়ার বাইরেও ছোট ছোট অনেক জাতিসত্তা আছে, সুন্নি আছে, কুর্দি আছে। সো ইরান ইজ এ ভেরি ডিফিকাল্ট কান্ট্রি, এটাকে সহজে বশ করা যাবে না। তো এখন আবার শুক্রবারে এই যে আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। তো এখন এই অবস্থায় ট্রাম্পের যে প্রেস সচিব ক্যারোলিন, তিনি আবার এটার একটা ব্যাখ্যাটা দিলেন এই কেন, ট্রাম্প যখন মনে করবে তখনই যুদ্ধ শেষ হবে ট্রাম্পের শর্তে, এবং ট্রাম্প যখন মনে করবে যে ইরান আর আমেরিকার প্রতি হুমকি স্বরূপ না, সেটাকেই নাকি নিঃশর্ত আত্মসমর্পণ বলা হচ্ছে। নিঃশর্ত আত্মসমর্পণের নতুন একটা ডেফিনেশন দিয়েছেন। এটা প্রেস সচিবের দোষ না। এই যে ট্রাম্প এক একদিন এক এক কথা বলেন, এর ফলে তার যারা সহযোগী কংগ্রেসের যেসব সদস্য আছে তারা আসলে খুব কনফিউজড হয়ে যান যে ট্রাম্প আসলে কি বোঝাতে চান। তো এখন এই ইরান যেহেতু নিঃশর্ত আত্মসমর্পণ বা যুদ্ধবিরতি প্রস্তাব এইসব প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধবিরতিতে ইরান বলেছে যদি যুদ্ধবিরতি হয় সেটা হবে ইরানের শর্তে।
যদি যুদ্ধের শেষ ঘোষণা করতে হয় সেটাও ইরানের শর্তে ঘোষণা করতে হবে। অর্থাৎ ইরান খুব রিজিড। যদি সামরিক শক্তির তুলনা করা হয় তাহলে ডেফিনেটলি আমেরিকা নাম্বার ওয়ান, এবং ট্রাম্প সবসময় মনে করেন যে আমেরিকার যে সামরিক সামর্থ্য সেটার কখনোই সর্বোচ্চ ব্যবহার হয় না। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এবং জার্মানি যেভাবে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল, তারপর থেকে কোনো যুদ্ধে কিন্তু আমেরিকার কাছে এইভাবে কেউ আত্মসমর্পণ করেনি। আবার আহ, ট্রাম্প বলছেন যে নতুন যে গ্রহণযোগ্য নেতৃত্ব তিনি ইরানে বসাতে চান তার সাথে মিলে তারা ইরানে গঠনে সহায়তা করবে, পুনর্গঠনে সহায়তা করবে। ঠিক তখনই তার মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমেরিকা আর কোনো ন্যাশন বিল্ডিং এ যাবে না। ইরাকে এবং আফগানিস্তানে বুশ প্রশাসন যে ন্যাশন বিল্ডিং এ গিয়েছিল সেটি ব্যর্থ হয়েছে, সুতরাং ইরানে আমেরিকা ন্যাশন বিল্ডিং এ যাবে না। দেখেন তাদের কথাবার্তাগুলো কিন্তু এক এক সময় এক এক রকম। আবার ট্রাম্প চাচ্ছে যে ভেনিজুয়েলায় যেহেতু তার জয় হয়েছে, কিউবায়ও কিন্তু তার কুনজর পড়েছে। ভেনিজুয়েলা থেকে কিউবায় তেল যেত, এখন কিউবার উপরে তেল সরবরাহটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, এবং ট্রাম্প বিশ্বাস করে যে তেলের অভাবে কিউবার সরকারেরও পতন হবে। এখন বাকি থাকে ইরান। ইরান যদি পড়ে যায় তাহলে তার 3টা যুদ্ধে জয় হবে। আবার এদিকে হরমুজ প্রণালীর দখল নেওয়ারও চিন্তা করছে। এই সব মিলিয়ে সর্বশেষ ট্রাম্পের অবস্থান হলো যে আমি এর আগে বলেছিলাম যে ইরান এই সংঘাতের 3টা পরিণতি হতে পারে। একটা হলো যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে একটা এই সংঘাত বন্ধ করা, দ্বিতীয় হলো যে বর্তমান বাস্তবতায় মধ্যপ্রাচ্য আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে নতুন মিত্র খুঁজে নেয়, এবং 3 নম্বর যেটা আমরা কেউ চাই না যে এই সংঘাত, এই যুদ্ধ দীর্ঘকাল ধরে চলা। তো এখন সেই প্রথম সম্ভাবনা নিয়েই এখন আলাপ হচ্ছে যে যুদ্ধ বিরতি, যে কূটনৈতিক তৎপরতা, কিছু মধ্যপ্রাচ্যের দেশ যেমন ওমান চাইছে, মিশর চাইছে, এরা চাইছে যে মধ্যস্থতা, তুরস্ক চাইছে মধ্যস্থতা করতে। কিন্তু ইরানের পক্ষ থেকে হলো ইরান সবাইকে ট্রাস্ট করতে পারছে না। ইরান ভারতকে ট্রাস্ট করতে চায়। ইরানের ফরেন মিনিস্টার যিনি, তিনি ভারতের সাথে কথা বলবেন। এদিকে পুতিনের সাথে ট্রাম্পের কথা হয়েছে, দীর্ঘ ফোন আলাপ হয়েছে। তো আলটিমেটলি এখন যেটা দাঁড়াচ্ছে, যদি যুদ্ধবিরতি হয় বা যদি একটি সফল কূটনৈতিক আলোচনার আয়োজন করা হয়, সেখানে ভূমিকা রাখবে মূলত ভারতের মোদি এবং রাশিয়ার পুতিন। অর্থাৎ এখন এই যুদ্ধের ভাগ্য নির্ধারণের অনেক কিছুই নির্ভর করছে যে ভারত এবং রাশিয়া কিভাবে মধ্যস্থতা করতে পারবে। এবং ট্রাম্প এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আর যুদ্ধটা টানতে চাচ্ছে না, কারণ আমেরিকার ভিতরেও কিন্তু যুদ্ধবিরোধী একটা মনোভাব দানা বেঁধে উঠেছে, এবং সারা বিশ্বে এই সংঘাতের, এই যুদ্ধের অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে তেলের দাম কিন্তু চড়া। আমি গত সপ্তাহে $1.70 দিয়ে 1 লিটার ডিজেল কিনেছি, সেইটা এখন 80 সেন্ট বেড়ে গেছে। মানে আজকে দেখলাম যে $2.49 সামথিং লাইক দ্যাট। তো প্রায় 70-80 সেন্ট 1 লিটারেই বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে বলা যায়। এর সাথে যখনই তেলের দাম বাড়ে তখন পরিবহন খরচ বাড়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে, এবং এইটার ইম্প্যাক্ট দেওয়া পড়ছে বাংলাদেশে। বাংলাদেশের তো মানে এমনি ডক্টর ইউনূস অর্থনীতিটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এবং তার মধ্যে শুরু হয়েছে যুদ্ধ, এবং বিএনপির বিভিন্ন মিসম্যানেজমেন্ট আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তাদের মন্ত্রীদের অদক্ষতা, মন্ত্রীদের অতি কথন, সব মিলিয়ে এই যুদ্ধে বাংলাদেশও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সৌদি আরব, তার হজের মৌসুম চলে আসতেছে, তাদের $10 বিলিয়ন মানে 1000 কোটি ডলারের এইটা হলো তাদের বিজনেস, এই হজ। কিন্তু গতকালই রিয়াদে এক ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, কথা হলো, বলে যে ভাই আছি ভালো, কিন্তু এই আশেপাশে ড্রোন পড়তেছে, ক্ষেপণাস্ত্র পড়তেছে। তো এই অবস্থা চলতে থাকলে এই বছর সৌদি আরবের হজ কিন্তু নিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে। তো সব মিলিয়ে ট্রাম্প এখন চাইছে যে এই যুদ্ধের একটা ইতি টানতে, এবং এই ইতি টানার সবচেয়ে ভালো উপায় হলো যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়া। কিন্তু ইরান কি শর্তে এই যুদ্ধবিরতিতে যাবে তা এখনই বোঝা যাচ্ছে না, কারণ ইরান লড়ছে হারানোর কিছু নেই, এরকম একটা অবস্থান থেকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।
ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়টি সাম্প্রতিক রাজনীতিতে নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্টের জন্ম দিতে পারত, কিন্তু আমরা নিশ্চয়ই খুবই সতর্কতার সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল তাদের সতর্কতার কারণে ষড়যন্ত্রকারীরা বিশেষ কোনো সফল হতে পারেনি। এবং একথা আপনাদের জানিয়ে রাখি, গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত হয়েছিলেন যে হাদী হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ খেলার অংশ। এমন পরিকল্পনাও নাকি ছিল যে ইউনূস সরকার ঠিকঠাক মতন ষড়যন্ত্রকারীদের পক্ষে কাজ করতে না পারলে ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে নতুন কোনো পরিকল্পনার বাস্তবায়ন তারা করবে। এবং আমরা তো এই বিষয়টিও লক্ষ্য করেছি যে হাদী হত্যাকাণ্ডের তদন্তে ইউনূস সরকারের খুব বেশি আগ্রহ ছিল না, একটা অনীহা তাদের মধ্যে আমরা সবসময় লক্ষ্য করেছি। যখন ইনকিলাব মঞ্চ হঠাৎ করে জ্বলে উঠলো, তার পিছনে অনেক রহস্য। বঙ্গভবন ঘেরাও করতে যমুনা ঘেরাও করতে যাবে, তাদের দাবি ছিল যে জাতিসংঘের অধীনে হাদী হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করতে হবে। এই যে নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এমন একটি দাবি ইনকিলাব মঞ্চ তুলে ধরলো, সেটিও অনেক রহস্যের জন্ম দিয়েছিল। যাই হোক, একটা পর্যায়ে বাধ্য হয়ে তার একটি নামমাত্র চিঠি দিয়েছিল জাতিসংঘের কাছে এই বিষয় তদন্ত করতে। এই সবকিছু নাটকের অংশ আমরা জানতাম। এখন যেটি জানা যাচ্ছে যে হাদী হত্যাকাণ্ডের আসামিরা যে ধরা পড়লেন তাতে নাটকীয় মোড় নিতে যাচ্ছে, এবং সেই নাটকীয় মোড়গুলো যদি সত্যি সত্যিই জনগণের সামনে উপস্থাপিত হয়, তাহলে নিশ্চয়ই অনেকেই আকাশ থেকে পড়বেন। তফসিল ঘোষণার পরপরই 12ই ডিসেম্বর রাজনীতিতে একটি নতুন মোড় নিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদীর মৃত্যুর বিষয়টি যখন বাংলাদেশে এসে পৌঁছল, তখন 2024-এর 5 আগস্টের অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্রদের একটি অংশ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অনেকে ক্ষোভে ফেটে পড়লেন। ক্ষোভ ঠিকই মানুষের মধ্যে জন্মেছিল, কিন্তু এই ক্ষোভকে কারা ইউজ করতে চেয়েছিল আমরা ফলশ্রুতি দেখেছি। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে যেই নারকীয় তাণ্ডব চালানো হলো, তার পিছনে কারা ছিল তাও আমরা জানি। এবং শরীফ ওসমান হাদীর যে জানাজা, সেই জানাজাও অনেক কাছে প্রশ্নবিদ্ধ ছিল। হ্যাঁ, হাদীর জানাজা অনেক মানুষ হয়েছেন, হতেই পারেন, কিন্তু যে পরিমাণ মানুষ হয়েছিল এটি তো ওপেন সিক্রেট ছিল। সেখানে একটি বিশেষ রাজনৈতিক শক্তির নেতা কর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল যেন সবাই যে কোনো অবস্থাতেই হাদীর জানাজাতে উপস্থিত থাকে। কেন এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো তখন থেকেই কানাঘুষা আকারে চলছে, কিন্তু এখন সব স্পষ্ট হচ্ছে। হাদী হত্যাকাণ্ডের পর আমরা দেখলাম যে বিএনপির হেভিওয়েট প্রার্থী নির্বাচনের জন্য এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিষোদ্গার শুরু হলো। হাদী হত্যাকাণ্ডের জন্য অভিযোগের তীরটি মির্জা আব্বাসের দিকেই একটি পক্ষ খুব দ্রুত বিঁধতে লাগলো। আবার অন্যদিকে খুব সহজে আওয়ামী লীগকে টার্গেট করা হলো যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তির লোকেরা হাদীকে হত্যা করেছে। হাদীকে হত্যা করে লাভ কি? বলা হচ্ছিল যে আওয়ামী লীগ একটি হসপস তৈরি করতে চায়, কিন্তু হসপসটি আসলে কারা তৈরি করতে চেয়েছিল, ঘোলা জলে মাছ শিকার করতে কারা চেয়েছিল, তা আস্তে আস্তে বেরিয়ে পড়বে, যদি কিনা বর্তমান সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে হাদী হত্যার তদন্তটি তারা চালাতে চায়। অথবা এরই মধ্যে কেউ কেউ আগে থেকেই বলে রেখেছে যে হাদী হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে যেন জজ মিয়া নাটক সাজানো না হয়। এটি কারা বলেছেন তাও আমরা জানি। এত আগে ভাগে আবার জজ মিয়া নাটক সাজানোর বিষয়টি তুলনা আকারে নিয়ে আসার কারণ কি হতে পারে? যারা বলছেন তাদের মধ্যেই কি সন্দেহ যে আসলে কে কখন কিভাবে আটকে যায়? কারো কারো মতে যে ইউনূস সরকারের 18 মাসে প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর বা ডিজিএফআই এর যে ধরনের
সাজেশন ছিল বা পরামর্শ ছিল, অথবা তাদের যে নোটগুলো ছিল বা রিপোর্টগুলো ছিল, এগুলো কখনো ভালো করে যাচাই বাছাই করা হয়নি। এবং রাষ্ট্রীয় নিরাপত্তা যখন হুমকির মুখে, তখনও অনেক কিছু আড়াল করা হয় ইউনূস সরকারের সময়। তো আমরা সেই ডিজিএফআই এর নতুন নিয়োগকৃত প্রধান জেনারেল কায়সার কয়েকদিন আগে ভারতে গেলেন। সেখানকার গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হলেন, যেগুলো জানা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে নানানভাবে এই বিষয়গুলো উঠে আসছে। তাদের বৈঠকে যে তথ্য আদান প্রদান, সেখান থেকে নিশ্চিত হওয়া গেল যে হাদির হত্যাকারীরা ভারতে রয়েছে, এবং সেখান থেকে শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেপ্তার করা হয় বনগাঁ থেকে। এই ঘটনার পরই ঢাকায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। হাদি হত্যার সঙ্গে আসলে কারা জড়িত ছিল, কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল, কারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছিল, দীর্ঘায়িত করতে চেয়েছিল, কারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। ওই যে একদিকে নির্বাচন প্রলম্বিত করা, অন্যদিকে আওয়ামী লীগকে টার্গেট করা, আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া, আবার অন্যদিকে মির্জা আব্বাসকে কেন্দ্র করে বিএনপির উপরেও দোষারোপ করা একটি অপচেষ্টা। এবং একথাও তো আমরা জানি, ডক্টর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এবং তাদের এই ষড়যন্ত্রের কারণে আবার কয়েকজন উপদেষ্টা একটি টাইম ফ্রেম বেঁধে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে এই সময়ের মধ্যে নির্বাচন না হলে তারা আর পারবেন না, তারা বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন। এবং যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছিল, তাদের কেউ কেউ কি বিশেষ কোনো শক্তির সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিল? অতএব মূল যে দুই আসামি ভারতে ধরা পড়ল, তাদেরকে কেন্দ্র করে যে তদন্ত কাজ সামনে এগিয়ে যাবে, নিঃসন্দেহে এর পিছনের শক্তিগুলো কারা তা অনেকাংশে বেরিয়ে আসবে। এবং আমার ধারণা এই বিষয়টি সরকার এটি নিয়ে অনেক দূর যাবে। তবে এটাও সত্য কথা, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক সংস্কৃতি যেই আমাদেরকে যেই অভিজ্ঞতার কথা বলে, তা হচ্ছে এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাগুলো সংশ্লিষ্ট সরকারগুলো সবসময় নিজেদের পক্ষে কাজ করে। আমরা জানি না যে আসলে এবারও তেমনটি হবে কি না। তবে একটু আগে যেটি বললাম, যে আমার ধারণা এটি নিয়ে সরকার, বর্তমান বিএনপি সরকার অনেক দূর যাবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।